আজকের আলোচনা নিবেদন করছে এস কুমার ব্লাউজ। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইউর আলটিমেট চয়েস। সহযোগী নিবেদক নীলকমল, ইন্ডিয়াস ফেভারিট ফার্নিচার, ডিস্ট্রিবিউটর প্রণব এন্টারপ্রাইজ, মেলার মাঠ, আগরতলা। ফোন করুন 7008410557 এই নম্বরে। We are proud to be made for India. দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আশা করি আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুকে যারা আপনারা রয়েছেন, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন বা আপনাদের মতামত ফেসবুকের মাধ্যমে আপনারা দিতে পারেন। পাশাপাশি আপনারা এও জানেন যে পরবর্তীতে আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে আমরা লাইভ করে থাকি এবং সেটাকে আমরা রেকর্ডিং আকারে তুলে রাখি, সেখানেও আপনারা গিয়ে কিন্তু মতামত দেন, যেটা আমরা দেখি। তো আমরা প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা সময় যেদিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনাদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো আপনাদের কতখানি কাজে আসে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা ইউটিউবে গিয়ে আপনাদের মন্তব্যগুলো দেন। এবং অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সেটা বলতে পারি যে আপনাদের এই বক্তব্য নিশ্চয়ই রাজ্যের আপামর জনগণ দেখবেন, এবং আমাদের যে সাইট রয়েছে বা আমাদের যে ইউটিউব রয়েছে সেখানে কিন্তু আপনারা সবাই অবগত রয়েছেন যে বিদেশ থেকেও পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান বা আমাদের লাইভ সম্প্রচার রাজ্যের মানুষ দেখতে পান। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনায় যাচ্ছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টি হচ্ছে যে লকডাউন কার স্বার্থে। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব আপনাদের সঙ্গে সেটা হচ্ছে লকডাউন কার স্বার্থে। আমরা সাংবাদিক, আমাদের কাজ হচ্ছে বক্তব্যগুলো তুলে ধরা এবং সরকারকে প্রশ্ন করা জনসাধারণের হয়ে। তো সেটা আমরা অবশ্যই করব, এবং তার জন্য সরকার বা সরকার বাহাদুর আমাদের উপর ক্ষোভ জাহির করেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত যেটা আপনারা বলেন যে সরকার আমাদের মৃণালিনী এনএনকে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিল এবং ওনারা সাকসেস হয়েছেন, কিন্তু কতদিন সাকসেস হবেন সেটা নির্ভর করবে ভবিষ্যতের উপর। কিন্তু মৃণালিনী বা সাংবাদিক যারা আমরা রয়েছে, আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং আপনারা কি ভাবছেন এসব বিষয়গুলোকে, এবং সরকার কি সঠিকভাবে কাজ করছে। আমরা সংবাদ মাধ্যম, সরকার এবং মানুষের মধ্যে একটা ব্রিজের মতো আমরা কাজ করি, কিন্তু সেই জায়গায় আমরা চেষ্টা করি যে আপনাদের বক্তব্য, আপনাদের মতামত কি রয়েছে সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া, এবং সরকারের যে মতামতগুলো রয়েছে ওনারা তো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছেন অনায়াসে, কিন্তু আপনাদের বক্তব্যগুলো কি রয়েছে সেটা কি সরকার রিয়েলাইজ করেন কখনো? সেটা নিশ্চয়ই সরকার চিন্তা করবে। যে সরকার ভালো কাজ করবে সে সরকার অবশ্যই থাকবে, এবং যে সরকার মানুষের কথা শোনেন না এবং সেখানে ওনাদের নিজের মর্জি মাফিক রাজ্যের মানুষদেরকে মনে করেন, তো সেক্ষেত্রে বিচারের ভার রাজ্যের মানুষের কাছেই সেটা ন্যস্ত থাকে, এবং রাজ্যের মানুষ সেটাকে চিন্তা করেন, ভাবনা করেন, এবং ওনাদের ভোটাধিকারের মাধ্যমে একটা সরকারকে নিয়ন্ত্রিত করেন বা একটা সরকারকে প্রতিষ্ঠা দান করেন। মানুষ কিন্তু চান যে সরকার একটা ভালো কাজ করুক, সরকারের পাশে মানুষ থাকবে, সংবাদ মাধ্যম থাকবে যদি সরকার ভালো কাজ করে। কিন্তু সরকার যদি ভুল পথে পরিচালিত হয়ে জনসাধারণের উপর জুলুম করে, তাহলে সাংবাদিক হয়ে আমার কর্তব্য সরকারকে প্রশ্ন করা। নমস্কার, কে রয়েছেন, কোত্থেকে বলছিলেন আপনি? নমস্কার, বলুন। হ্যালো, যাই হোক, আপনি তো ফোন করলেন সোশ্যাল মিডিয়া দেখে, কারণ আমরা যতটুকু জানি যতগুলো নেটওয়ার্ক রয়েছে সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রেস ক্লাবের দুজন মিলে আমাদের সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিক দুজন রয়েছেন যারা নিজেদেরকে
মানে বিজেপির মুখপত্র হিসাবে ওনারা মানেন এবং ওনাদের অঙ্গুলি হেলনে সরকারের মাধ্যমে মৃণালিনী ইয়েনেনকে বন্ধ করা হয়েছে। শুধু মৃণালিনী ইয়েনেন নয়, আরও কয়েকটি সংবাদ মাধ্যম বন্ধ হয়েছে এবং আরও কয়েকটি সংবাদ মাধ্যমকে বন্ধ করার একটা পরিকল্পনা বা ছক নিয়েছেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে আমরা সেটা খবর পেয়েছি এবং খবর পাই। তো এইভাবে সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করে কখনোই কোনো রাজনৈতিক দল বা শাসক দল বা কোনো সরকার কতটুকু টিকে থাকতে পারবে, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। যাই হোক, আজকে যে বিষয়টি আমি আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লকডাউন কার স্বার্থে। আপনারা জানেন এই করোনা কারফিউর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবং ওনার যে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে মন কি বাত, সেখানে দাঁড়িয়ে উনি মানুষদেরকে বোঝাচ্ছেন বা উনি বলছেন যে এইভাবে গাইডলাইন মেনেগুলো চলুন এবং করোনাকে প্রতিহত করুন। ভালো কথা, উনি যেটা বলেছেন, দেশের প্রধানমন্ত্রী উনি যে কথাটা বা যে বার্তাটা দেশের মানুষদেরকে দিয়েছেন সেটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মেনে নিয়েছেন। আপনাদের মনে আছে যে প্রধানমন্ত্রী প্রথম দিয়েছিলেন এই লকডাউনের ঘোষণা, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই লকডাউনকে সমর্থন করেছে নিজেদের স্বার্থে। এবং আমরা সবাই জানি যে কোভিড বিধি যদি আমরা না মানি তাহলে এই করোনা আমাদেরকে আক্রমণ করতে পারে এবং আমাদের জীবনহানিও ঘটতে পারে। এবং সেক্ষেত্রে সরকার যাতে ব্যবস্থা নেয়, বিভিন্ন রাজ্য সরকার বা রাজ্য সরকারের যারা মুখ্য সচিব বা যারা রয়েছেন সেন্ট্রালি ওনাদেরকে অর্ডার করা হয়েছে। কিন্তু আজকে আমরা কি প্রত্যক্ষ করছি, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি আপনাদের ফোন নিতে পারি না, নাহলে আপনারা এতক্ষণে আমাকে অনেক ফোন করে ফেলতেন আমি জানি, কিন্তু সেই বিষয়ে আমি ডাইরেক্ট সরকারেরকে বলতে পারি না। আপনাদের হয়ে আপনারা যা বলবেন সেটাকে নিয়ে যাই হচ্ছে আমার কাজ, যেহেতু আমি একজন সঞ্চালক। তো সেই জায়গায় আজকে যেটা আমাদের চোখে পড়ছে বা আপনাদের চোখে পড়ছে যে এই লকডাউনের কারণে আজকে মানুষ দিশেহারা। সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে, সাধারণ মেহনতি মানুষ থেকে শুরু করে, কর্মজীবী অংশের মানুষ যারা প্রত্যেক দিন ওনারা কাজ করেন এবং হাজিরার মাধ্যমে নিজেদের সংসার প্রতিপালন করেন, ওনারাও কিন্তু আজকে কোনো না কোনোভাবে সরকারের যে গাইডলাইন রয়েছে সেগুলোকে মান্যতা দিয়ে এতদিন এসেছেন। অনেকে আবার বলছেন যে সরকারের যে গাইডলাইনগুলো রয়েছে রাজ্যের মানুষ সেগুলোকে প্রতি পদে পদে মেনে চলছেন, কষ্ট ভোগ করছেন। তথাপি দেখুন দর্শক বন্ধুরা, সরকার যে কথাগুলো মানুষের উদ্দেশ্যে বলেছেন যে লকডাউন আপনারা মানুন, করোনা কারফিউ আপনারা মানুন, সরকার কি আদৌ সেটাকে মানছেন? সরকারের যারা মুরব্বীরা যারা রয়েছেন ওনারা এই আদেশ বা সরকারি নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওনারা কি আদৌ মানছেন? যদি মানেন তাহলে মানুষ কেন সোশ্যাল মিডিয়াতে ঢেউ তুলছে? আজকে বিপ্লব কুমার দেব উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে একটি বিশেষ কারণে উনি রাজ্যের বাইরে রয়েছেন। উনি দেশের বিজেপির দলের একটি মুখ, একটি প্রত্যন্ত রাজ্যে উনি এসেছেন। রাজ্যের মানুষ ওনাকে ভরসা করেছেন, ওনার কথাতে বিশ্বাস করেছেন, ওনার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়েছেন এবং কোনো না কোনোভাবে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরাতে বিজেপি সরকার গঠিত হয়েছে। কিন্তু এই 3-3.5 বছরে ওনারা নিজেরাই আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন বলে মানুষ অভিযোগ করছেন। সর্বক্ষেত্রে সরকার নিজেদের অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। মানুষরা বলছেন আইনকে ওনারা কোনোভাবেই মান্যতা দিচ্ছেন না।
ওনারা যেটা ঠিক ভাবছেন ওনারা এটাই করছেন। দেখা যায় এই লকডাউন বা এই লকডাউন কারফিউকে কেন্দ্র করে রাজ্যে বিরোধী দলের যারা নেতা নেত্রীরা যারা রয়েছেন ওনারাও এতদিন সেটাকে মেনে নিয়েছেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে যে লকডাউন যে দেওয়া হয়েছে বা করোনা কারফিউ যে দেওয়া হয়েছে সেটা কার স্বার্থে দেওয়া হয়েছে? সেটা কি সরকারের স্বার্থে দেওয়া হয়েছে নাকি শাসক দলের স্বার্থে দেওয়া হয়েছে? যদি সেটা শাসক দলের স্বার্থে না দেওয়া হয় বা সরকারের পক্ষে যদি না দেওয়া হয়, তাহলে ওনারা কেন সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন? সরকারের এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই বিধিনিষেধের নোটিফিকেশনকে কেন বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন? কেন কলা পাতা ওনারা মনে করছেন? একদিকে ওনারা রাজ্যের মানুষদেরকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বড় বড় জ্ঞান বিতরণ করছেন, ওনাদের জ্ঞান ভান্ডার থেকে যা যা রয়েছে সব প্রকার জ্ঞান ওনারা সাংবাদিকদের মাধ্যমে, কারণ কি কিছু মিডিয়া রয়েছে যারা সম্পূর্ণভাবে বিক্রি হয়েছে বলে রাজ্যের একাংশের মানুষ মনে করেন, রাজ্যের একাংশ মিডিয়া মনে করেন, যাদেরকে পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছে। ওনারা পয়সা ছাড়া কিছুই বোঝেন না, তো পয়সা যেহেতু ওনারা নিয়েছেন ওনাদের কাজ করতেই হবে। যদি আমাকে বলা হয় একটা টিভিকে দেখিয়ে যে রাজীব ওইটা কি টিভি না রেডিও, আমি একজন স্বাভাবিক সাংবাদিক, আমি বলবো সেটাকে টিভি। যদি আমাকে কেউ একটা রেডিও দেখিয়ে বলে যে ওইটা কি, আমি কিন্তু রেডিওই বলবো। কিন্তু আজকে দেখা যাচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম, কিছু কিছু পদলেহনকারী সাংবাদিক যারা নিজেদের অস্তিত্বকে এবং সাংবাদিকতার এই পেশাকে বিক্রি করে দিয়ে সরকার বা দল যেইভাবে চাইছে ওনারা সেইভাবেই লেজুর ভিত্তি করছেন, যেটা অভিযোগ করছেন সাধারণ মানুষজন, সেটা অভিযোগ করছেন আমাদের সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে অনেকে। কারণ যারা এই সকল সাংবাদিকরা সাংবাদিক বলে নিজেদেরকে পরিচয় দেন ওনারা আমার বড় সিনিয়র সাংবাদিক, কিন্তু ওনারা যেভাবে কাজ করছেন আমরা কিন্তু বড়দের থেকেই শিখি। কিন্তু আমরা যখন দেখি যে বড়রা এইভাবে কাজ করছে তখন মনের মধ্যে একটা চিন্তা আসে যে উনি কি আদৌ সাংবাদিকতার পেশাকে বিশ্বাস করে কাজ করছেন নাকি কোনো একটা দলের হয়ে কাজ করছেন? কারণ আয়নার সামনে যখন কেউ দাঁড়াবে আয়না তার প্রতিফলন দেখাবেই, সে যতই সেটাকে লুকানোর চেষ্টা করুক না কেন। তো আজকে আপনারা চিন্তা করুন, এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নেই। মুখ্যমন্ত্রী কোথায় গেছেন, মুখ্যমন্ত্রী কার সঙ্গে আলোচনা করছেন, রাজ্যের কি ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা এটা নেই যে বেকারদের সংখ্যা বাড়ছে, বেকাররা আজকে কাজ হারিয়ে ফেলছেন, বিদ্যুতের চপলতা প্রত্যেকটা দিন বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। রাজ্যের যারা সাধারণ শ্রমজীবী অংশের মানুষরা যারা রয়েছেন, যারা প্রত্যেক দিনের কাজের মাধ্যমে মানে হাজিরার মাধ্যমে সংসার প্রতিপালন করেন, তাদের অবস্থা কি রয়েছে, তারা প্রত্যন্তে কেমন রয়েছেন, সেগুলো নিয়ে ওনাদের কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে একটাই, সরকারের বাহবা এবং বিভিন্ন যারা নেতা নেত্রীরা যারা রয়েছেন এই শাসক দলে তাদেরকে বাহবা দেওয়া। কিন্তু আসল যে মুদ্রা যে কথাগুলো রয়েছে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সেই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেন না। আজকে আপনারা দেখুন ওই সকল মিডিয়ারা যারা আমাদের রাজ্যে মিডিয়া বলে পরিচিত, সংবাদ মাধ্যম বলে পরিচিত, ওনারা আজকে এই ধরনের কথাগুলো তুলছেন না। কেন সরকার লকডাউনকে মানছেন না? সরকার কেন নিজে লকডাউনকে মান্যতা দিচ্ছে না? মানুষদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের রাজ্যের মানুষদেরকে তিলে তিলে মারছে এই বর্তমান সরকার, যেটা সাধারণ মানুষরা বারবার অভিযোগ করছেন। রাজ্যের মানুষরা, বিশাল অংশের মানুষরা আজকে অভিযোগ করছেন যে এই সরকারকে এনে কি আমরা ভুল করলাম, সেটা আপনারা চিন্তা করবেন। আমি একজন সাংবাদিক, আমার কাজ হচ্ছে আপনাদের প্রসঙ্গগুলোকে নিয়ে
আলোচনা করা এবং সরকারের কাছে কৈফিয়ত তলব করা। হ্যাঁ, আমি কৈফিয়ত তলব করতে গিয়ে সরকার আমাকে যতটুকু পারে, বর্তমান রাজ্য সরকার যতটুকু ওনারা পারেন আমাকে হেস্তনস্ত ওনারা করেছেন এবং এখনো করছেন। তো সেটা ওনারা ভেবেছেন হয়তো যে রাজীব দমে যাবে, কিন্তু রাজীব বা মৃণালিনী এলেন যে দমে যাওয়ার পাত্র নয়, সেটা আজ থেকে 4-5 বছর আগে মৃণালিনী বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা রাজ্যের মানুষদেরকে আশ্বস্ত করে দিয়েছিলাম যে কোনো কিছুতেই আমরা পিছিয়ে পড়ব না। যদি ক্লান্তি যদি আসে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ক্লান্তি আমার ক্ষমা করো, যদি ক্লান্তিও আসে কিছুক্ষণের জন্য, সেটাকে আমরা ঠিক উতরে যাব সেখান থেকে, এবং সেই অভীষ্ট যে আমাদের উদ্দেশ্য রয়েছে সেখানে আমরা অবশ্যই যাব। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু সাংবাদিক, বেশি বলবো না, 2-1 সাংবাদিক যারা প্রেস ক্লাবের রয়েছেন, ওনারা এই সকল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন না। ওনারা শুধু আলোচনা করেন সরকারের মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী কোথায় গেছেন, কার সঙ্গে কি আলোচনা হয়েছে, সরকারের ডেভেলপমেন্ট কি হয়েছে। ভালো কথা, সরকারের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা তো একদম দরকার। পাশাপাশি মানুষের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি রয়েছে, মানুষের যে ডিমান্ডগুলো রয়েছে, সেগুলো নিয়ে ওনারা আলোচনা করেন না। সেটাই মানুষদের কষ্ট হয় যে সংবাদ মাধ্যম তাহলে কেন? আর যারা আমরা মানুষের স্বার্থ নিয়ে কথা বলি, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি, তখন আমাদের উপর ওনারা খড়গহস্ত হন আর আমাদেরকে আঘাত করার চেষ্টা করেন। কিন্তু ওনারা ভুলে গেছেন, আঘাত আপনারা করছেন, চাবুক আমাদেরকে মারছেন, কিন্তু যতটা চাবুক আমাদেরকে মেরে আপনারা শান্তি পাচ্ছেন, তার থেকে বেশি আরো কষ্ট আপনাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে, যেটা সাধারণ মানুষরা মনে করেন। এবং সাধারণ মানুষরা আমাকে বলেন, সত্যকে কখনো আপনি দাবিয়ে রাখতে পারবেন না। কোনো শাসক দল আমাদের ইতিহাসে রয়েছে, আপনারা সবাই পড়েছেন, আমি কি বলবো আপনাদেরকে। আপনারা সবাই জানেন, মুসলিমের কথা জানেন, আপনারা হিটলারের কথা জানেন, আপনারা সাদ্দামের কথা জানেন। আমি আপনাদের কাছে নতুন করে বলে আপনাদের মানে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি না, কিন্তু ইতিহাস কিন্তু একটা কথাই বলে, এইভাবে রাষ্ট্র বা কোনো রাজ্যকে শাসন করা যায় না। মানুষকে খেপিয়ে, মানুষের সেন্টিমেন্টে আঘাত করে কোনো সরকার সে টিকতে পারে না, তাকে পরে যেতেই হয়। এবং ওই সরকারে যারা রয়েছেন, হিটলার নিজে উনাকে বিষ পান করতে হয়েছে, সাদ্দামের ফাঁসি হয়েছে। ওনারা কি জীবনে ভেবেছিলেন যে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট, উনি কোনো সময় ভেবেছিলেন ওনার বিনাশ এইভাবে হবে? হিটলার কি কোনোদিন ভেবেছিলেন যে ওনার শেষ এইভাবে হবে? কখনোই হয়তো ওনারা ভাবেননি। কিন্তু আমাদের রাজ্যের যারা বর্তমান শাসক দলের নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী, সভাপতি যারা রয়েছেন, তারা নিজেদেরকে হিটলারের থেকেও বেশি বড় মনে করেন বলে রাজ্যের মানুষরা মনে করেন। না হলে ওনারা এইভাবে কাজ করতেন না। ওনারা এত ইগোয়েস্টিক, এত ইগো পোষণ করেন যে ওনারা যেটা ভাবেন সেটাকেই ওনারা সঠিক মনে করেন, এবং তার খেসারত দিতে হয় আমাদের সাধারণ জনগণকে। আজকে 3.5 বছরে মানুষদেরকে কি কষ্ট পোহাতে হচ্ছে, কয়েকজনকে বাদ দিয়ে সাধারণ মানুষরা কি অতিষ্ঠে আছেন। আমরা যখন ফিল্ডে যাই, অফ ক্যামেরাতে আমাদেরকে বলেন, আমরা সেগুলোকে স্পাই করতে পারি, কিন্তু করি না কেন? কারণ পরবর্তী সময় দেখা যাবে ওনার প্রতি একটা আক্রোশমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই কারণে আমরা দেখাই না। কিন্তু মানুষের বক্তব্যগুলো কিন্তু আমরা তুলে আনি, বিভিন্ন প্রত্যন্ত থেকে আমরা তুলে আনি। এই কয়েকদিনের মধ্যে আবার রাজীব আগের মতো, যেমন বামফ্রন্ট আমলে আমি বিভিন্ন প্রত্যন্তে মৃণালিনী টিম গেছে, সেইভাবে আমরা যাব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেখানে জায়গায় যে জায়গায় গেছেন, যেখানে যেভাবে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছেন, কতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন এবং কতগুলো প্রতিশ্রুতি উনি পালনে সচেষ্ট হয়েছেন,
সবটা বিষয় আমি আপনাদের কাছে একদম আয়নার মতো পরিষ্কার করে তুলে ধরব। তো সে যাই হোক, আজকে আপনারা অনেকে লিখছেন, আমি উত্তর দেব, অবশ্যই দেব। যারা যারা লিখছেন অবশ্যই আমি উত্তর দেব। কিন্তু আজকে আমি আলোচনাটা প্রেক্ষাপটটা আমি কেন আলোচনা করলাম, যে বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যে তার সেরকম কোনো পরিচিতিই নেই ওনার। উনি নির্বাচনের আগে এসেছেন এবং একটা ফ্লো ছিল, বামফ্রন্টের সেই সময় অধ্যত্ত ছিল, বামফ্রন্টের মধ্যে বামফ্রন্টের যে সর্বহারা যে নীতি, যে আদর্শ, সেটা থেকে ওনারা বিচ্যুত হয়েছেন, এন্টি ইনকামবেন্সি হয়েছে, নিজেদের লোকেরা ওনাদের থেকে সরে এসেছেন, যার কারণে বিপ্লব দেব তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই যে ফাঁকটা রয়েছে সেই ফাঁকটা উনি পেয়ে গেছেন। নাহলে বামফ্রন্টের মতো একটা শক্তিশালী দলকে এইভাবে পদদুস্ত করা কোনো মতেই সম্ভব নয়। ওনারা সাংগঠনিকভাবে এই দলটিকে পরিচালনা করেছেন। বামফ্রন্ট এমন একটা দল, ওনারা সংগঠনের উপর বেস করে ওনারা ওনাদের দল পরিচালনা করেন। বিজেপি সেম ক্যাডার দল এবং বামফ্রন্টও ক্যাডার দল, কিন্তু অভিজ্ঞতার নিরিখে বামফ্রন্ট অনেকটা এগিয়ে রয়েছে বিজেপির কাছ থেকে। 2013 বিধানসভা নির্বাচন ধরুন, 2018 বিধানসভা নির্বাচন ধরুন, তার মাঝে অনেকগুলো নির্বাচন হয়েছে। 2013 নির্বাচনের আগে কয়েকটা নির্বাচন, সাধারণ নির্বাচন জয়ী হয়ে ওনাদের অস্তিত্বের জানান দিয়েছেন মানুষ। কিন্তু সেই জায়গায় মানুষের বক্তব্য হচ্ছে বামফ্রন্টের একটা অংশের অধ্যত্বের কারণে, বামফ্রন্টের একটা অংশের ওনাদের যে কর্মকাণ্ড রয়েছে সেটা মানুষের চোখে ভালোভাবে বামফ্রন্টের কর্মীরা নেননি। তাই বামফ্রন্টকে শেখানোর জন্যই হয়তোবা ওনারা এই ধরনের ব্যবস্থা নিয়েছেন, সেটা অনেকেই বলেন আমাকে। কিন্তু যারা বামফ্রন্ট করেন তারা এখনো বামফ্রন্ট করছেন, কিন্তু একটা শিক্ষা দেওয়ার জন্য সেই সময় 2018-তে ওনারা এন্টি ইনকামবেন্সিতে যোগ দিয়েছেন। বামফ্রন্টকে ওনারা ভোট দেননি। কেন দেননি? হয়তোবা ওনাদের গ্রিভেন্স রয়েছে, যেটা আমি বললাম। এবং এই ফাঁকটাকে কাজে লাগিয়েছে রাজ্যের তুর্কি ডাইনামিক, আপনারা যাই বলুন, বিপ্লব কুমার দেব। কিভাবে লাগিয়েছেন? উনি যেখানে থাকতেন সাউথে, সেখান থেকে উনি চলে গেছেন বাইরে, এবং বিজেপি দলের সঙ্গে ওনার একটা ঘনিষ্ঠতা ছিল, সেই কারণে উনি এখানে এসেছেন। রাজ্যের মানুষ দেখেছে যে কংগ্রেস এখানে আর কিছু করতে পারছে না, ওনাদের কোন্দল শেষ হবে না, নিজেদের মধ্যে দলাদলি শেষ হবে না, নিজেদের মধ্যে লাগালাগি শেষ হবে না। সেই কারণে মানুষ কংগ্রেসকে সেই সময় অপছন্দ করেছে। কিন্তু এক সময় এই কংগ্রেস ভারতবর্ষে এমন একটা রাজনৈতিক দল ছিল, সেই দল ছিল সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। কিন্তু এই দল আজকে খণ্ড বিখণ্ড হয়েছে একমাত্র ওনাদের দলাদলির কারণে, যেটা কংগ্রেস কর্মীরা বলেন। সেই সময় মানুষ ভেবেছেন এবার আমাদেরকে একটা অল্টারনেটিভ পথ নিতে হবে। এর মধ্যে বিপ্লব দেবের একটা স্বচ্ছ মুখ রাজ্যের মানুষ দেখতে পেয়েছে। মানুষ ভেবেছে যে আমরা 7 পে কমিশন পাবো, বছরে 50,000 চাকুরি পাবো, 340 টাকার রেগার মজুরি পাবো, 2,000 টাকা ভাতা পাবো, আরো অনেক কিছু পাবো, সেটাকে বিশ্বাস করেছেন। কর্মচারীরা মনে করেছেন বাকি যে মহার্ঘ ভাতা রয়েছে সেগুলো পাবেন। সেই কারণে এই সুযোগটা বর্তমান মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে সাধারণ মানুষরা বলে থাকেন। এবং আজকে উনি সেটাকে অ্যাচিভ করতে পেরেছেন, যার কারণে আজকে উনি বিধায়ক হয়েছেন এবং দলীয়ভাবে ওনাকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে দেখুন দর্শক বন্ধুরা, এই 3.5 বছরে মানুষরা অভিযোগ করছেন এই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কারণে, ওনার ইগোর কারণে দলটা আজকে এমন এক জায়গায় পৌঁছে গেছে, মানুষ এখন বামফ্রন্টকে নিয়ে আলোচনা করে না, মানুষ এখন বিজেপিকে নিয়ে আলোচনা করে। আপনারা দেখবেন, আপনারা জানেন আমি রাজীব কি বলবো, বামফ্রন্টের সম্বন্ধে কোনো আলোচনা নেই, কংগ্রেস সম্বন্ধে কোনো আলোচনা নেই, মানুষের আলোচনা হচ্ছে বিজেপির। একজনকে প্রদেশ সভাপতি বানানো হয়েছে, যেটা মানুষরা বলেন উনি একজন দন্ত চিকিৎসক, উনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন, ওনাকে বানিয়ে দেওয়া হয়েছে প্রদেশ সভাপতি।
বিজেপি কার্যকর্তারা, পৃষ্ঠা প্রমুখেরা বলেন যে আমাদের মধ্যে এমনও কার্যকর্তা ছিল যাদেরকে বানানো যেত। আমাদের কাছে এও খবর আসে বর্তমান যিনি বিজেপি প্রদেশ সভাপতি রয়েছেন উনি প্রত্যন্ত যান না, এবং সুব্রত চক্রবর্তী উনি প্রেস কনফারেন্স করে নিজেই বলেছেন যে এতজন পৃষ্ঠা প্রমুখের সঙ্গে দেখা করা বা আলোচনা করা সম্ভব নয়। কিন্তু আমি সুব্রত বাবুকে সম্মান দিয়ে বলতে চাই, এই বিপ্লব কুমার দেবী একটা সময় প্রত্যেকটা পৃষ্ঠা প্রমুখের সঙ্গে ফোনে আলাপ করতেন, একবার নয়, দুপুরে, সকালে যদি করেন দুপুরেও করতেন, রাত্রেও করতেন, খবর নিতেন পৃষ্ঠা প্রমুখদের। এখন উনি নেন না, যেটা অভিযোগ করেন। পৃষ্ঠা প্রমুখেরা ওনার সঙ্গে দেখা করতেই পারেন না। কারা দেখা করতে পারেন? আমাদের সিনিয়র যারা কয়েকজন পদলেহনকারী সাংবাদিক আছে এবং দলের মধ্যে কিছু সমাজদ্রোহী কুখ্যাত যারা রয়েছে, ওনারা নাকি সহজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, যেটা মানুষ অভিযোগ করেন। সেই বিপ্লব কুমার দেব আজ আর নেই। উনি মন্ত্রিত্বে যখন গেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন উনি কি বলেছিলেন? আমি আমার বাড়িতে আপনাদেরকে ডাকবো, আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব সেগুলোকে কিভাবে রেকটিফাই করা যায়। উনি রাজদরবার তৈরি করলেন বাড়িতে। কি হলো ওনার রাজদরবার? আজকে রাজদরবারের কি খবর? নেই তো এখন আর। অনেকে বলেন উনি মানুষ দেখলে এখন ভয় পান, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষ দেখলে ভয় পান, আর আমাদের মতন রাজীব বা আমাদের মতন সংবাদ মাধ্যমকে দেখলে উনি ভয় পান। তাই তো মৃণালিনী ইরানকে বন্ধ করার পেছনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ রয়েছে বলে রাজ্যের একাংশ সাংবাদিক, রাজ্যের একাংশ মানুষ অভিযোগ করেন। একজন মুখ্যমন্ত্রী যখন একটা সংবাদ মাধ্যমকে বন্ধ করার পেছনে অঙ্গুলি হেলন করেন, যেটা অভিযোগ মানুষ করেন, সেটা কখনোই গণতন্ত্রের পক্ষে শোভনীয় হয় না। আমরা কথা তুলব, যদি আমাদের কোনো ভুল থাকে মাননীয় আদালত রয়েছে, উনি আমাদের বিচারের জন্য রয়েছেন। প্রত্যেকটি মানুষের বিচার করার অধিকার রয়েছে মাননীয় আদালতের। কিন্তু এখন বিচার করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কারণ এই 3.5 বছরে উনি অনেক কিছু দেখিয়েছেন। উনি প্রায় 50,000 টাকার উপরের বেশি টাকা খরচা করে উনি কুকুরকে দিল্লিতে পাঠিয়েছেন। উনি অনেক কিছু করতে পারেন। উনি মানুষের বাড়িতে দুপুরবেলা গিয়ে দেখতাম খেতেন এবং মানুষের খবর নিতেন। এখন কোথায়? এখন তো উনি যান না। প্রথম দিকে দেখতাম বিপ্লব কুমার দেব বিভিন্ন প্রত্যন্তে গেছেন। আমাদের রাজ্যে সুবল ভৌমিক, উনি একসময় কংগ্রেস করতেন, তারপর উনি গ্রামীণ কংগ্রেসে গেছেন, তৃণমূল কংগ্রেসে গেছেন, তারপর উনি বিজেপিতে গেছেন। এই ব্যক্তিটিকে আমি দেখেছি বিভিন্ন প্রত্যন্তে, সাতগুন থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত ওনার যাতায়াত ছিল। কিন্তু এই লোকটি আজকে দলে নেই। এইরকম আমি বিপ্লব দেবকেও দেখেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও আমি দেখেছি ব্যক্তিগতভাবে রাজীব বিভিন্ন প্রত্যন্তে যেতে। উনি একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে থাকতেন না, উনি বিভিন্ন জায়গায় ঘুরতেন, মানুষের কাছে যেতেন। রাজ্যের মানুষ বলছেন সেই বিপ্লব কুমার দেব আজ আর নেই। সেই বিপ্লব কুমার দেব আজ আর নেই। মানুষের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। এখন মানুষের মধ্যে একটা দ্বিধা সৃষ্টি হয়েছে। কেন হয়েছে তারই একটা এক্সাম্পল নিয়ে আমি আজকে আলোচনায় রয়েছি। তার একটা উজ্জ্বল এক্সাম্পল, উদাহরণ হচ্ছে আমার আজকের এই আলোচনা। লকডাউন কার স্বার্থে? রাজ্যের একাংশ মানুষ বলছেন সরকার বা দল নিজেদের স্বার্থে এই লকডাউন বা করোনা কারফিউ জারি করে রেখেছে। মানুষের অভিযোগ, আমার রাজীবের বা আমি একজন সাধারণ সাংবাদিক বা আমি একজন সাধারণ সঞ্চালক, সেটা আমি বলছি না, রাজ্যের মানুষরা বলছেন যে এই লকডাউন বা করোনা কারফিউ সরকার বা দল নিজেদের স্বার্থে জারি করে রেখেছে, যাতে বিরোধীরা কোনো ধরনের কথা না বলতে পারে, যাতে যারা সমাজদ্রোহীরা যারা রয়েছে
যারা দাগি ফেন্সি মাফিয়ারা যারা রয়েছে, যারা চোরা মানে কারবারি যারা রয়েছেন, যারা অনায়াসে ওনাদের ব্যবসাগুলোকে লকচক্ষুর অন্তরালে চালিয়ে যেতে পারেন, তার জন্যই এই লকডাউন আমাদের রাজ্যের মানুষরা অভিযোগ করছেন। এখন যদি সরকার আমাকে প্রশ্ন করেন আপনি কেন বললেন এই কথাটুকু, আমি বলছি না, রাজ্যের মানুষ বলছেন। রাজ্যের মানুষ পাশাপাশি এও বলছেন, যদি আপনারা সঠিকভাবে যদি এটা বলে থাকেন যে আমাদের এখানে করোনার ট্রেন চলে এসছে, ওই করোনা চলে এসছে, আপনাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনারা যতভাবেই খণ্ডন করুন না কেন, প্যারামিটারের রেশিও দেখিয়ে রাজ্যের মানুষ কিন্তু বুঝে গেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নোটিফিকেশন দেখে। মানে আপনারা সেটাকে ম্যানিপুলেট করছেন বলে রাজ্যের মানুষরা মনে করছেন, এবং সেটাকে বেস করেই আপনারা এই লকডাউনের উপর জোর দিচ্ছেন, যাতে মানুষরা যাতে বের হতে না পারেন, যাতে ব্যবসায়ীরা আজকে দেখুন ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, ব্যাংক তাদের কাজ করে যাচ্ছে, প্রত্যেক মাসে মাসে ইন্টারেস্ট কেটে নেওয়া হচ্ছে, দোকানের মালিকরা বাধ্য হয়ে স্টাফদেরকে বেতন দিতে হচ্ছে। কি করবে? দিতে হবে। এতটা দিন লকডাউন দেওয়া হয়েছে, তারপর লকডাউন মানে করোনা কারফিউ এখনো চলছে। কোথায় দেখুন তো দর্শক বন্ধুরা, রাজ্যের মানুষরা বলছেন যে দুপুর 2টো পর্যন্ত কি করোনা থাকে না, তারপর করোনা আসে। শনিবার রবিবার পুরো লকডাউন দেওয়া হলো, পুরো নোটিফিকেশনের মাধ্যমে লকডাউন দেওয়া হলো, প্রত্যেকটি বাজার খোলা ছিল। কোথায় প্রশাসন? এইভাবে এই সরকারটুকু মানুষের মন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। সেই চলো পাল্টায়ের ধ্বনি আর এখন নেই। মানুষটা বলেন, যেই চলো পাল্টায়ের ধ্বনি রাজীব এখানে বসে শুনতাম, চলো পাল্টাই, একটা মানুষও বলতেন না সেই সময় বামফ্রন্টের পক্ষে। অনেক বলতেন, অনেক কম বলতেন, শুধু ফোনটা তুললেই দেখতাম চলো পাল্টাই চলো পাল্টাই। এই ভালোবাসাটুকুকে মানুষরা বলছেন যে এই সরকার বিশ্বাসঘাতকতার মাধ্যমে সেটাকে লুণ্ঠন করেছে, মানুষের মনকে লুণ্ঠন করেছে, মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছে এই বর্তমান রাজ্যের বিজেপি সরকার, যেটা মানুষরা বলছেন। আর এইভাবে মানুষরা বুঝতে পারছেন যে এই সরকার মানুষের সেবার জন্য নিয়োজিত একটি দল নয়, ত্রিপুরার জন্য। এই দলে অনেক মন্ত্রী বিধায়করা রয়েছেন যারা কাজ করতে চাইছেন, যাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, যাদের মধ্যে এবিলিটি রয়েছে, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা রয়েছে, কিছু একটা করার ক্ষমতা রয়েছে ওনাদের মধ্যে। বিজেপিকে আরো ফাস্ট নিয়ে যেতে পারতেন ওনারা, কিন্তু ওনাদের হাতগুলোকে বেঁধে দিয়েছেন এই বর্তমান সরকার। এবং মানুষরা অভিযোগ করছেন তার পেছনের মূল কারিগর হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব। সেটা আমার জানা নেই, কিন্তু মানুষের অভিযোগ। এলাকায় বিধায়করা এখনো পর্যন্ত 3.5 বছর হলো মন্ত্রিসভাকে সম্প্রসারিত করতে পারলো না। তাহলে কি এই দলের মধ্যে কি ভালো ভালো বিধায়ক নেই? শিক্ষিত বিধায়করা নেই? তাদেরকে কেন এইভাবে কোণঠাসা করে রাখা হয়েছে? নিজের ক্ষমতাকে জাহির করার জন্য? নাকি নিজে ভাবছেন যে যদি ওনারা চলে আসেন আমার যোগ্যতা সেরকম নেই, যে আমি থাকতে পারবো না তাদের সঙ্গে কম্পিটিশনে? রাজনীতির মধ্যে যার যোগ্যতা যতটুকু বেশি সে ততটুকু রান করতে পারবে, সেটাই নিয়ম। তাহলে কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিয়েলাইজ করতে পারছেন যে আমার যোগ্যতার অভাব রয়েছে? নাহলে কেন এই দলে এত ভালো ভালো বিধায়ক থাকা সত্ত্বেও যাদের বিরুদ্ধে এলিগেশন রয়েছে, কনস্পিরেসি এলিগেশন রয়েছে, তাদেরকে প্রাধান্যতা দেওয়া হচ্ছে? যাদের কিছুই ছিল না, যাদের আজকে অট্টালিকা বাড়ি হাঁকিয়ে রেখেছেন আগরতলা বিভিন্ন জায়গায়, তাদেরকে আপনি প্রাধান্যতা কেন দিচ্ছেন? যারা গাঁজার সঙ্গে যুক্ত, যারা গাঁজা পাচারের সঙ্গে সে সময় যুক্ত ছিল, এখনো যুক্ত রয়েছেন, তারা কেন প্রাধান্য পাচ্ছেন? তারা কেন বড় বড় পোস্ট পাচ্ছেন? সাধারণ যারা বিধায়করা যারা রয়েছেন, যারা শিক্ষিত, যারা সমাজে সম্মান পান এই বিজেপির মধ্যে, তাদেরকে কেন প্রাধান্যতা দেওয়া হচ্ছে না? তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মনে করছেন যে উনার হয়তো বা সেই রকম যোগ্যতা নেই, যদি উনারা চলে আসেন তাহলে আমার যোগ্যতাটা মানুষের কাছে চলে আসবে?
কারণ আমি সাংবাদিক, আমি রাজ্যের মানুষের হয়ে প্রশ্ন তুলতেই পারি এবং সেটা আমি তুলবই, যতই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক না কেন। আর যদি আমি রাজীব কোনো ভুল করে থাকি, সম্মানিত দর্শক বন্ধুরা যারা রয়েছেন, ইউটিউবে আমার এই সম্প্রচার সেটা রেকর্ডেড থাকে, সেখানে গিয়ে আপনারা মন্তব্য রাখবেন। ফেসবুকে এখন আমি লাইভে রয়েছি, অনেকে লিখছেন, আমি উত্তর দেব, যতটুকু সম্ভব আমি উত্তর দেব। আপনারা বলবেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি শুধরে নেব। কিন্তু আমি রাজ্যের প্রশাসনকে, রাজ্যের সরকারকে আমি বলতে চাই, রাজীব প্রশ্ন তুলবেই, মানুষের স্বার্থে রাজীব প্রশ্ন তুলবেই। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে এই জায়গাতে? ওনার সেই ধরনের যোগ্যতা নেই, যার কারণে যোগ্য ব্যক্তিদের, দলের মধ্যে যারা যোগ্য ব্যক্তিরা রয়েছেন তাদেরকে উনি কোণঠাসা করে রেখেছেন। এই দলটা একটা শক্তিশালী দল ছিল সেই সময়, সবাই সম্মিলিত প্রচেষ্টায় বিজেপি ক্ষমতায় এসেছে, সেটাকে রিয়েলাইজ করতে পারছে না বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেটা উনিই জানেন, কিন্তু মানুষের বক্তব্য হচ্ছে এটা। এবং এইভাবে উনি মানুষের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন, কারণ বিজেপি সেই সময় মুখ ছিল বিপ্লব কুমার দেব। এবং এই লকডাউন নিয়ে যা চলছে, একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের আইনমন্ত্রী, উনি আইন ভাঙছেন, 5,000 লোকের কাছে উনি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন, নিজে কথা বলছেন, মাস্ক পরিধান করছেন না। উনি সাংবাদিকদের বলছেন যে আপনারা যে এখানে এসেছেন সবাই তো মাস্ক পরেননি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেনি। উনি কথা বলছেন, যদি সাংবাদিকরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে থাকে, সাংবাদিকরা যদি মাস্ক যদি পরিধান না করে থাকেন, তাহলে আপনি আইনমন্ত্রী, আপনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ আপনি নিতে পারবেন না। তো আপনি তো নিজেই ভুল করে রেখেছেন, যেটা মানুষরা বলছেন, সাংবাদিকরা বলছেন। আপনি নিজে মাস্ক না পরিধান করে আপনি 5,000 লোকের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন, কি বলছেন সবাই চলে এসছে। তো আপনার সংগঠন কি সেখানে নেই? আপনার সংগঠনের লোকেরা কি জানতে পারেননি যে এইভাবে লোক সমাগম হতে পারে? অবশ্যই আপনি জানতেন, যেটা রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলেন। পাশাপাশি আপনার দলের যুব সংগঠনের সভাপতি যদি অনাড়ম্বরপূর্ণভাবে যদি বিয়ে করেন, সেখানে উনি করোনা কারফিউকে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বার্তাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখান, এখনো পর্যন্ত এই সরকার কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। আমি প্রশ্ন করব না রাজীব, আপনার ডিএম ওয়েস্ট ডিএম শৈলেশ যাদব, উনি যেইভাবে পণ্ডিতকে লাথি মেরেছেন, যেইভাবে চোর মেরেছেন, যেইভাবে বরের গায়ে হাত দিয়েছেন, যেইভাবে মানুষদেরকে খেতে দেননি, তাদেরকে রাত্রিবেলা অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আর আজকে এইভাবে অনাড়ম্বরপূর্ণ বিয়ে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কোথায়? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কোথায়? আমি কি প্রশ্ন করব না আপনাকে? আমি তো আপনাকে প্রশ্ন করব, আমার অধিকার রয়েছে আপনাকে প্রশ্ন করার। আপনার মন্ত্রী, প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিধিনিষেধ মানছেন না, আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনার দলের যুব সংগঠনের সাউথ ডিস্ট্রিক্টের একজন প্রেসিডেন্ট, আমি নামটা বললাম না, যার একটা আমি ওনাকে সেইভাবে নামটা বললাম, সবাই জানেন, এবং নামটা নাই বললাম, সেখানে উনি এইভাবে বিয়ে করলেন, সেটা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন হলো, আলোড়িত হলো, সবাই ধিক্কার জানালো। প্রশাসনের কোনো শব্দটুকু নেই। এর থেকে বড় যখন আবার বউ ভাত যখন হলো, এর থেকে বেশি করে উনি করলেন। উনি ওনার ক্ষমতা দেখালেন, অর্কেস্ট্রা করলেন, সোশ্যাল ডিস্টেন্সের ধজ্জিয়া যেটাকে বলা হয় সেটাকে উড়ালেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কোথায়? রাজ্যের মানুষ বলছেন যে আপনাকে ইমিডিয়েট পদত্যাগ করা দরকার। আমি কি প্রশ্ন করব না রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে? কেন করব না? আমি প্রশ্ন আমাকে করতেই হবে, যেহেতু আমি একজন সাংবাদিক, সংবাদ মাধ্যমে আমি কাজ করি। আমার কাজ হচ্ছে মানুষের বক্তব্যগুলোকে নিয়ে আলোচনা করা। আপনি আইনের রক্ষক,
আপনি যদি আইনকে বিধ্বংসী দেখান বা আইনকে যদি আপনি ভক্ষণ করেন, তাহলে আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন তুলব না। তার জন্য আপনি আমাকে জেলে পাঠাবেন, সংশোধনাগারে পাঠাবেন, আমি প্রস্তুত রয়েছি, আমি রাজীব, আমি প্রস্তুত রয়েছি, কিন্তু প্রশ্ন আমি করবই। সরকারি বিধিনিষেধের কথা বলছেন, লকডাউন দিয়ে রেখেছেন, মানুষরা না খেতে পেরে মারা যাচ্ছেন, মানুষরা সুইসাইড করছেন। একদিকে ব্যাংকের যন্ত্রণা, একদিকে বন্ধনের যন্ত্রণা, একদিকে আরো কত এনজিওর যন্ত্রণা, তার মধ্যে কাজ নেই, আর আপনারা এই সকল গুলকিপনা করছেন যেটা মানুষ বলছেন, তা আমি সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারবো না। আমি তো বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ইচ্ছা ছিল বা ওনার যে একটা বক্তব্য সোশ্যাল ডিস্টেন্সকে সামনে রেখে, সেটাকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব সেটাকে বিধ্বংসী দেখিয়েছেন। নৈতিকতার দিক দিয়ে যদি উনি নৈতিকতাকে মানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ইমিডিয়েটলি ওনাকে রেজিগনেশন দেওয়ার জন্য আমি রাজ্যের মানুষের হয়ে বলতে পারি না। উনি একটা সাংবিধানিক পোস্টে বসে আছেন, আমি সম্মান করি সেই পোস্টটাকে, কিন্তু ওই পোস্ট কখন কাজ করবে? যখন ওই পোস্টে যিনি অধিষ্ঠিত রয়েছে উনি যখন অর্ডার করবেন তখন সেটা এক্সিকিউট হবে। এটা এখনো পর্যন্ত করলেন না। নিজের দলের মন্ত্রীরা আইন ভঙ্গ করছেন, নিজে আইন ভঙ্গ করছেন। আপনি নিজে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি নিজে পাগলি মাসির বাড়িতে গিয়ে উনি যখন দেহত্যাগ করেন, আমাদের পাগলি মাসি, আমরা সবাই ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, মন দিয়ে ভালোবাসি, ওনাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ওনারা কখনো দেহত্যাগ করেন না, ওনাদের প্রাণ সবসময় থাকে, সেটা আমরা সবাই জানি। আমি মেলার মাঠে বসে আমি ওনাকে নমস্কার করেছি, তবু আমি যাইনি। আমাদের সাংবাদিকরা বলেছে আমরা যাই, গিয়ে আমরা লাইভ করে, আমি বললাম যে না, দরকার নেই লাইভের, আমরা কোনো এক জায়গা থেকে লিঙ্ক নিয়ে আমরা চালিয়ে দেব। কিন্তু রাজ্যের একজন সাংসদ, রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে আইনকে বিধ্বংসী দেখাচ্ছেন, আবার দিনের পর দিন লকডাউন দিয়ে রেখেছেন। তাহলে কি রাজ্যের মানুষ প্রশ্ন করবে না সরকারকে যে লকডাউন কার স্বার্থে দিয়েছেন? নিজেদের জন্য আইন নেই আর অন্যের সাধারণ মানুষের জন্য আইন, সেটা মানুষ প্রশ্ন করেন, এবং সেই প্রশ্নটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। এখন আপনাদের কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলোকে দেখছি। ফোন তো আর আসবে না, কারণ ফোন, আপনাদের বক্তব্যগুলো যাতে রাজ্যের অন্যান্য মানুষ না শুনতে পারেন তার জন্য এই প্রেস ক্লাবের দুজন কুশীলব, যাদের কাজই হচ্ছে সরকারের পদলেহন করা। দেখবেন যখন আবার বামফ্রন্ট আসবে বা তৃণমূল আসবে বা কংগ্রেস আসবে, এই সকল লোকেরা গিরগিটির মতন রূপ পাল্টে আবার তাদেরকে দিয়ে পদলেহন করবেন এবং নিজের একটা জায়গা করার চেষ্টা করবেন। এটাই চলে আসছে। কিন্তু আমাদের মতো যারা সাংবাদিকরা, আমরা প্রশ্ন তুলবই। এতে আমার চ্যানেল বন্ধ হয়েছে, কি হয়েছে? আমাদেরকে বিজ্ঞাপন দিচ্ছে না, কি হবে? এতগুলো বিজ্ঞাপন চলছে বিভিন্ন কোম্পানির, সেগুলো বন্ধ হয়ে গেছে, আমাদেরকে কর্মী ছাঁটাই করতে হয়েছে। প্রত্যেকটি কর্মীর পেটে লাথি মেরেছে বর্তমান সরকার, যেটা মানুষ, আমার স্টাফরা আমাদেরকে অভিযোগ করছেন। যেই সরকার বলেছে যে 50,000 চাকরি দেবে, সেই সরকার দিনের পর দিন টার্মিনেট করছেন বিভিন্ন জায়গা থেকে। তো সরকার রোজগার কি দেবে? রোজগার তো এমনি খেয়ে ফেলছে। মৃণালিনীতে কতজন স্টাফ ছিল, ওনাদের আজকে কি অবস্থা আপনারা চিন্তা করুন। আপনারা একবার চিন্তা করুন দর্শক বন্ধুরা। সত্য কথা বলতে গিয়ে আজকে আমাদের চ্যানেলটাকে বন্ধ করেছে এই বর্তমান রাজ্য সরকার, এবং তার পেছনে মূল কারিগর হচ্ছে প্রেস ক্লাবের দুজন রয়েছেন এবং একজন মন্ত্রী রয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সরাসরি অভিযোগ রয়েছে যে ওনারা মিলে আইনকে বিধ্বংসী দেখিয়ে এই লকডাউনের মতন মৃণালিনীকে বন্ধ করেছেন। এবং আপনাদের কথা আজকে আমি ফোনে শুনতে পারি না, কিন্তু হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখেন, বলেন, তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, কারণ আমরা আপনাদের সেবায় নিয়োজিত একটি প্রাণ। আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করি না, আমাদের ব্যবসা রয়েছে আলাদা। রাজনীতি হচ্ছে রাজাদের নীতি, কিন্তু অনেকে বলেন সেই রাজাদের নীতি এখন আর কেউ অবলম্বন করেন না। ভালো লোকরা এখন রাজনীতিতে আসতে চান না। ওনাদের পদলেহন করো, ওনারা যা বলেন তা করো, তাহলে ওনারা খুশি।
এই সরকার আমাকে একটা অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছেন, তো আমি জানি না সেই অ্যাক্রিডিটেশন কার্ড কতদিন আমার কাছে থাকবে, সন্দেহ রয়েছে। যদি আমার অ্যাক্রিডিটেশন কার্ড চলেও যায়, তবুও আমি আমার পদ থেকে সরব না, এখনো সরিনি, ভবিষ্যতে সরব না যদি বেঁচে থাকি। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবার দেখছি কয়েকজন লিখেছেন। অবশ্যই আপনাদের গ্রেট প্রোগ্রাম ডিয়ার রাজীব দা, ধন্যবাদ আপনাকে। বিপ্লব পুলক চৌধুরী আপনি লিখেছেন গ্রেট প্রোগ্রাম ডিয়ার রাজীব দা, অসংখ্য ধন্যবাদ। আপনারা যখন গ্রেট বলেন কোনো অনুষ্ঠান কিংবা কোনো প্রতিবেদনকে, আমাদের এর থেকে বড় পাওনা আমার মনে হয় না আমাদের আর অন্য কিছু আছে বা হতে পারে। একজন লিখেছেন, দাদা সাউন্ডটা একটু কম আসছে, একটু ম্যানেজ করুন। টিটু সাহা লিখেছেন, দাদা সাউন্ডটা একটু কম আসছে, একটু কষ্ট করে ম্যানেজ করে দেখুন। অনেক সময় টেকনিক্যাল প্রবলেম থাকে, কারণ যখন ফেসবুকে চলছে অনেকে দেখছেন, তার জন্য লিঙ্কের মধ্যে অসুবিধা থাকতে পারে। এই অসুবিধাটুকুর জন্য আমি দুঃখিত, তবু বলবো আপনাকে, টিটু সাহা আপনাকে বলবো যে আপনি একটু কম্প্রোমাইজ করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, তবু তো আপনি দেখছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন লিখেছেন সুবল দাস, উনি লিখেছেন, আপনি জানেন এখন ফোন হ্যাক করা যায়? আমি জানি তো ফোন হ্যাক করা যায়, আমি জানি তো, অবশ্যই আমি জানি, কেন জানবো না? আমি আইটির ছেলে, ইনফরমেশন টেকনোলজির ছেলে, আমি ইনফরমেশন টেকনোলজিতে আমি এজ ইঞ্জিনিয়ার, তো সেটা আমি জানবো না কেন? এটা নিয়ে আমার পড়াশোনা, তা আমি অবশ্যই জানবো সুবল বাবু, যেটা আপনি বলেছেন। সুবল বাবু লিখেছেন, আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে তো বিশেষ করে ধন্যবাদ দিতে হয়, কারণ আপনি মৃণালিনী ইরানিকে পয়সা খরচা করে ফেসবুকে দেখছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা, নমস্কার, কেমন আছেন দাদা? এই চলছে দাদা, বলুন। আমি ঠিক আছে দাদা, আমরা তো খুব কষ্ট আছি, লকডাউন দিয়ে দেখলাম তো একটা তো উইকেন্ড কাজ যাওয়া আর কি ব্যাপারটা যেটা, ব্যাপারটা আর আপনার চ্যানেলটা এক চ্যানেল নয়, আমি ইমিডিয়েটলি আপনার চ্যানেল লাগে ফুল পছন্দ করার একটা দাম আমরা সাধারণ মানুষ পেয়েছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেল লাগে ফুল। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এটা আমার চ্যানেল না, আপনি বললেন এটা আপনাদের চ্যানেল, মৃণালিনী এনএন আপনাদের চ্যানেল, এটা আপনাদের সংস্থা, এটা আপনাদের হয়ে আমরা কাজ করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মানে পাওনা দাওনার কোনো ব্যাপার নেই। আপনাদের জন্য আমরা কাজ করি, আপনাদের ভালো দিকটা আমরা চিন্তা করি। আপনি চাইছেন, সরকারের কাছে অনুরোধ করছেন, এই সরকার কি অনুরোধে গলবে? আমার তো মনে হয় না, যেটা আমাকে অনেকে বলেন, এই সরকার অনুরোধে গলবে না। ওনারা এত ইগোয়েস্টিক, ওনারা এত আত্মহংকার ওনাদের মধ্যে, ওনারা এই সরকার কোনো সময় কম্প্রোমাইজে যাবে না। যদি যেতেন আগেই যেতে পারতেন। একজন লিখেছেন রঞ্জন ঘোষ, রঞ্জন বাবু ধন্যবাদ আপনাকে। আপনি লিখেছেন, দাদা টিভিতে কি দেখতে পাবো না? একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এটা হিন্দিতে একটা কথা আছে, আমি প্রায় দিন বলি যে ধৈর্যের উপারেই জয় লুকিয়ে রয়েছে। যত আপনি ধৈর্য ধরবেন, একটু চিন্তা করবেন, একটু ভাববেন, পরিস্থিতির নিরিখে যখন আমি কাজ করব বা আপনি কাজ করবেন, তখন অবশ্যই ভগবান আমাদের জন্য সফল কিছু একটা রেখেছেন, সেটা তো বিশ্বাস করি। তাই ধৈর্য হারালে হবে না, একটু ধৈর্য আমাদেরকে ধরতেই হবে। কিন্তু আমি আশা করি, যেটা আপনি বলেছেন দাদা টিভিতে কি দেখতে পাবো না, আমরাও চেষ্টা করছি আপনি টিভিতে দেখতে পাবেন। একজন লিখেছেন শাহজাহান, সোনামুড়া থেকে লিখেছেন, ধন্যবাদ শাহজাহান বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লিখেছেন, আপনাদের সঙ্গে আছি রাজীব দা, ধন্যবাদ আপনাকে। এটাই চাই, আপনারা আমাদের পাশে থাকুন, কারণ আপনারা আছেন বলেই আমরা আমাদের কাজ করতে পারছি। দর্শক বন্ধুরা, একজন লিখেছেন বাপ্পা কর, একজন লিখেছেন রাজীব দা বিজেপি আপনার চ্যানেল বন্ধ করেছে, দেখবেন 23-এ বিজেপি শেষ দাদা, লিখে রাখবেন দাদা। একজন লিখেছেন, রাজীব দা বিজেপি আপনার চ্যানেল বন্ধ করেছে, দেখবেন 23-এ বিজেপি শেষ, লিখে রাখবেন দাদা। দেখুন, আমরা সবসময় লিখি। আপনি বাপ্পা বাবু, আপনি ইমোশনে লিখেছেন। আমি জানি না বিজেপি শেষ না বিজেপি শুরু না বিজেপির পতন এই রাজ্যে,
প্রথমবারই উৎপত্তি, প্রথমবারই তার বিনাশ। তো সেটা আমি জানি না, সেটা আমি জ্যোতিষশাস্ত্রে সেভাবে আমি মানে আমার কোনো অধ্যায়ন নেই, তাই আমি বলতে পারি না। আপনি বলেছেন, সেটা আপনার আবেগে বলেছেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাপ্পাবু আপনাকে। অনেকে দেখছেন, একজন লিখেছেন জেসি ভট্টাচার্য, উনি লিখেছেন সবল তো শেষ করতে আছে, আর তো শ্মশানটা রয়েছে, এটাও শেষ করে দেন সরকার। দেখুন, আমি তো সেভাবে বলতে পারি না। একজন লিখেছেন জেসি ভট্টাচার্য, উনি লিখেছেন যে সবই তো শেষ করে দিচ্ছে বর্তমান সরকার, ত্রিপুরা রাজ্যটাকে তছনছ করে দিচ্ছে, হয়তো বা উনি সেটাই বলতে চেয়েছেন। বাকি রয়েছে বটতলা মহাশ্মশান বা আরও অনেক একটি শ্মশান রয়েছে, সেগুলোকে মানে বাকি রাখছেন কেন, এগুলোকে ধ্বংস করে ফেলুন, উনি ইমোশনে বলেছেন। ধন্যবাদ আপনাকে, আপনি লিখেছেন। সবাই লিখবেন, তাহলে পড়তে ভালো লাগে আমার। লিখেছেন যারা আজ প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাদের প্রাণে মারার জন্য চেষ্টা করে। চেষ্টা তো দাদা অনেকে অনেক কিছুই করে। আপনি লিখেছেন সুজয় বাবু, সুজয় দেব, আপনি লিখেছেন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন যে যারা প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে সরকার মামলা গ্রহণ করে, না হয়তো প্রাণে মারার চেষ্টা করে। এবং আমাকে প্রাণে মারার যদি কেউ চেষ্টা করে, আমি তাকে ওয়েলকাম জানাই, কারণ কি আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার তারামা আর আমার জয়রাম। তো সে জায়গায় শত্রুরা কি করবে। আরেকজন লিখেছেন, ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু, আপনি লিখেছেন, আপনি আমার জন্য চিন্তা করেছেন, মৃণালিনীর জন্য চিন্তা করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন লিখেছেন জীবন পাল, রাজীব দা আপনি এগিয়ে যান, আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জীবনবাবু। আপনি বলেছেন আমাদের পাশে রয়েছেন, মৃণালিনী পাশে রয়েছেন, আপনারা আছেন বলেই তো আজকে এতটা দিন মৃণালিনী টিভি স্ক্রিন থেকে আমরা ব্যর্থ রয়েছি। তো সেটা তো মানে আমাদের নিজের কাছেই খারাপ লাগে, এবং আমাদের সাংবাদিকরা আজকে চাকরিচ্যুত হয়েছেন, ওনারা আজকে চাকরি করতে পারছেন না, সবাই যে যার বাড়িতে গেছেন। এই লকডাউনের মধ্যে আমি কি করব বলুন, আমাকে তো টাকা দিতে হবে ওনাদের। আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্টের মাধ্যমে সবাই টাকা পান। তো সেই টাকা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, কারণ সরকার আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। তো আমরা যদি বিজ্ঞাপন না পাই, প্রাইভেট থেকে আমরা বিজ্ঞাপন পাই, বার্থডে অ্যানিভার্সারি থেকে আমরা বিজ্ঞাপন পাই, তো সেই বিজ্ঞাপনের টাকা যদি আমরা না পাই, তাহলে আমরা কিভাবে আমরা আমাদের রিপোর্টারদেরকে রাখবো, আমাদের টেকনিক্যাল স্টাফদেরকে রাখবো। বাধ্য হয়ে অনেক স্টাফদেরকে মানে অনেক রিপোর্টারদেরকে আমাদের ছাড়তে হয়েছে। তো সেটাকে আমার ভালো লাগে বলুন? আমারও তো কষ্ট হচ্ছে, তাদের পরিবার কিভাবে চলবে, কিন্তু কিছু করার নেই, তাদের বেতন তো দিতে হবে। তবু তাদেরকে আমি 1 মাস হাতে রেখে, চ্যানেল বন্ধ, তবু আমি আমরা 1 মাস রেখেছি, তাদের বেতন আমরা দিয়ে দিয়েছি। তো সেই জায়গায় এখন দেখার বিষয় ভগবান কি করেন, উনি যা কিছু করবেন। যাক, আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন, ধন্যবাদ আপনাদেরকে। যা লিখেছেন আমি চেষ্টা করেছি, আপনারা যা যা লিখেছেন আমি পড়েছি, আপনাদের বক্তব্যগুলো আমি শুনেছি, রাজ্যের মানুষও শুনতে পেয়েছেন। তো সেই জায়গায় দর্শক বন্ধুরা এটাই বলবো যে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টি হচ্ছে লকডাউন কারফিউ বা করোনা কারফিউ বা লকডাউন, যেটাই আমরা বলি, সেটা কার স্বার্থে দেওয়া হয়েছে? মানুষরা অভিযোগ করছেন যে সেটা সরকারের স্বার্থে। দক্ষিণ জেলার যুব সংগঠনের সভাপতি, উনি করোনা যে বিধিনিষেধ রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করে উনি বিয়েটা করলেন। সোশ্যাল মিডিয়াতে আলোড়ন হলো, সংবাদ মাধ্যমে তার প্রতিফলন দেখা গেল। ব্যবস্থা নিল না স্বরাষ্ট্র দপ্তর তথা প্রশাসন। 3 দিন পর আবার সেই বউ ভাত, সেই অনুষ্ঠানে ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেছেন, তবু আমি একবার দেখাই আপনাদেরকে। দেখুন দর্শক বন্ধুরা, কয়েকটা ছবি দেখাই। এই দেখুন কিভাবে বউ ভাত অনুষ্ঠানে, আমি পিসিআর কে বলবো সাউন্ড দিয়ে একবার শোনান, দর্শকদেরকেও শোনা দরকার।
সাউন্ড দিয়ে শুনুন। এই হচ্ছে হাজবেন্ড এন্ড ওয়াইফ, উনি হচ্ছেন যুব মোর্চার সভাপতি, বিজেপি তথা শাসক দলের যুব সংগঠনের দাপুটে নেতা। আর কিছু বেশি বলবো না এখন এই জায়গাতে। আপনারা দেখুন, এই হচ্ছে লকডাউন, এই হচ্ছে করোনা কারফিউ। কি বলবেন আপনারা দর্শক বন্ধুরা? গানটা শুনছেন না? এই সোশ্যাল ডিস্টেন্স বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বার্তা বা স্বাস্থ্য মন্ত্রকের যে বার্তা, সেটাকে যে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো হচ্ছে, কলাপাতা মানা হচ্ছে এবং সেটাকে মদত দিচ্ছে বর্তমান রাজ্যের বিজেপি সরকারের মুখিয়া তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন এবং সেটা অভিযোগ করছেন রাজ্যের সাধারণ জনগণ। যেহেতু রাজ্যের সাধারণ জনগণ প্রশ্ন করছেন, তা আমি একজন সাংবাদিক হিসেবে আমি কি ওনাকে প্রশ্ন করতে পারি না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে, যে আপনি যেটা করেছেন বা যেটা করছেন, তার জন্য রাজ্যের মানুষের বক্তব্যগুলোকে নিয়ে আপনি ইমিডিয়েট পদত্যাগ করুন। কারণ আপনি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মানছেন না, রাজ্যের মানুষের বক্তব্য। আপনার ক্যাবিনেটের মিনিস্টার, আপনার ক্যাবিনেটের আইনমন্ত্রী, আমার শ্রদ্ধেয়, আমার বয়োজ্যেষ্ঠ, আমি ওনাকে সম্মান করি, আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি। কিন্তু যখন আমি এই চেয়ারটাতে বসি, যখন আমার কাছে কলম আর ক্যামেরা চলে আসে, তখন আমার যে পেশা যেটা রয়েছে, যে আমার পেশাগত দায়িত্ব, সেটা আমি পালন করি। তখন আমি দেখি না আমার সামনে কে রয়েছেন, কিন্তু ওনাকে আমি সম্বোধন করি, জেঠু হিসাবে ওনাকে আমি সম্বোধন করি। কিন্তু উনি এত রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন প্রিভিয়াসে, তো সেই জায়গায় উনি আজকে এখানে এসে উনি এই কাজটুকু করতে পারলেন। উনি ওনার এলাকায় এইভাবে ত্রাণ বিতরণ করলেন এবং নিজেও মাস্ক পরলেন না। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এগুলোকে প্রশ্রয় দিচ্ছে? এই অভিযোগে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করা উচিত নয়? আমি একজন সাংবাদিক হিসেবে সেই প্রশ্নকে আমি তুলতে পারি না। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আমি বলতে পারি না যে আপনি কি পদত্যাগ করবেন? রাজ্যের মানুষ বলছেন যে আপনার যুব মোর্চার সভাপতি, আপনার দলের সংগঠনের একজন সভাপতি, উনি এই ধরনের আচরণ করছেন নিজের বিয়েতে, সেটাকে আপনি কি বলবেন? আর বর্তমানে যিনি বিজেপির প্রদেশ সভাপতি রয়েছেন, ডক্টর মানিক সাহা, ওনার কতটুকু অভিজ্ঞতা রয়েছে বিজেপি সম্বন্ধে রাজ্যের যারা পৃষ্ঠপোষকরা যারা রয়েছেন, ওনারা সন্দিহান। উনি অ্যাজ এ ম্যান জেন্টলম্যান, সেটার মধ্যে কোনো ডাউট নেই, উনি একজন ডক্টর, কিন্তু উনি কতটুকু দলকে সঠিকভাবে পরিচালিত করতে পারছেন বর্তমান সময়ে, সেটা প্রশ্ন করছেন। তো আমি জনগণের প্রশ্নটা নিয়ে আমি প্রদেশ সভাপতিকে প্রশ্ন করলাম যে আপনি প্রদেশ সভাপতি হয়ে আপনি সংগঠনের একটা সাংগঠনিক পদে থেকে আপনি কিভাবে এগুলোকে প্রশ্রয় দিলেন? রাজ্যের মানুষ প্রশ্ন করছে, নৈতিকতার দায় স্বীকার করে আপনি কি প্রদেশ সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন? সেটা জনগণ প্রশ্ন করছেন। এবার আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা, এই হচ্ছে একটা রূপ যেটা আমি বলবো। এবার দেখুন, আমি ফুল স্ক্রিন দেখাচ্ছি। শৈলেশ যাদবজি, আইএস অফিসার, দেখুন কি করেছেন উনি। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। কেন দেখাচ্ছি? দুটো বিষয় আপনারা পরিষ্কার হতে পারবেন। একজন সাধারণ ডক্টরের বিয়ে, তারা এখানে বিয়ে করাচ্ছেন, কিন্তু জামাইকে থাপ্পড় মারছেন, পুরোহিতকে লাথি মারছেন। যারা খেতে বসছেন, দেখুন আপনারা, যারা খেতে বসেছেন তাদেরকে পর্যন্ত খাওয়া পাত থেকে উঠিয়ে দিয়েছেন আইএস অফিসার শৈলেশ যাদবজি। এখানে আইন মানা হচ্ছে না। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন আপনারা, দেখুন দুটো জিনিস কেন রাখলাম। সাধারণ মানুষের বিয়ে বলে সরকার ওনাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছেন। ওনাদের বিয়েটা পর্যন্ত সঠিকভাবে হলো না। বর্তমানে ডিএম এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে।
উনি নিশ্চয়ই কোনো এক আধিকারিকের কাছ থেকে, আধিকারিক বলবো না যেহেতু উনি একজন আইএস অফিসার এবং ডিএম, ওনাকে ওই লেভেলের লোকেরাই ইনস্ট্রাকশন দিয়েছেন যে ওই জায়গাতে আপনি যান, তাই হয়তো উনি এসেছেন। এখানে উনি বলছেন যে আইন মানা হচ্ছে না, লকডাউন চলছে, তাহলে আমি পিসিআরকে বলবো আবার বিল নিয়ে আবার শান্তিবাজারে চলে যান আপনি। আমি পিসিআরকে বলবো আপনি আবার শান্তিবাজারে চলে যান। তাহলে এখানে কি? ও আচ্ছা, উনি যেহেতু বিজেপির যুব মোর্চার সভাপতি, তার জন্য সর্বদোষ মাপ। তাহলে রাজ্যের মানুষ কি প্রশ্ন করবে না? রাজ্যের মানুষ কি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে কি প্রশ্ন করবে না? আমি রাজীব কি প্রশ্ন করব না? আমি একজন সাংবাদিক, হতে পারি ছোট সাংবাদিক, কারণ আমাদেরকে অনেকে অনেক কথা বলে আমরা 2 পয়সার সাংবাদিক, অনেকভাবে আমাদেরকে অপমান করে, তো সেটাকে আমি সাইডেই রাখলাম। ছোট হোক আর বড় হোক আর মিডল হোক, আমি কি প্রশ্ন করব না মুখ্যমন্ত্রীকে? এই হচ্ছে আপনার আইন। রাজ্যের মানুষ কি এই আইন চেয়েছিল আপনার কাছ থেকে যে আপনি একজন ডাক্তারের মেয়েকে বা একজন ডক্টর যিনি বিয়ে করতে গেছেন তাদের বিয়েকে এইভাবে পণ্ড করে দিয়েছেন আপনাদের ডিএম, সেখানে ডিএম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না 2-1 দিন 3 দিন, তারপর মামলা করা হলো ভিকটিমের পরিবার থেকে? সেটা কি আপনাদের নৈতিকতার মধ্যে বাধে না? ছত্তিশগড়ের ডিএম এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিলেন, সরকার তৎক্ষণাৎ ওই ডিএমকে সাসপেন্ড করেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার সাসপেন্ড করেনি। অনেকে বলছেন শৈলেশ যাদব এখানে গেছেন এমন একজন ব্যক্তির ইনস্ট্রাকশনে গেছেন, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ বা ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য ডিএমকে সেখানে পাঠানো হয়েছে বলে মানুষ অভিযোগ করছেন। আমি কেন দেখালাম দর্শক বন্ধুরা, এই হচ্ছে ঘটনা। আবার সর্বশেষ একটা ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে করোনা কারফিউ বা কারফিউ এবং লকডাউন। শনিবার ভোর 5টা থেকে রবিবার পুরো লকডাউন, সোমবার দিন সকালবেলা পর্যন্ত। লকডাউন মানে কি? লকডাউন, পুরোপুরি আপনারা ঘরে থাকবেন। আমি দেখাচ্ছি এই হচ্ছে লকডাউন। দেখুন বটতলা বাজারের ছবি দেখুন। কোথায় আইন, কোথায় প্রশাসন, কোথায় রাজ্য সরকার, কোথায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব? কি বলবেন দর্শক বন্ধুরা? এখানে কিছু বলার আছে? তাহলে কি আমি প্রশ্ন করব না? আমি প্রশ্ন করলে যত দোষ। এ হচ্ছে বাজার, দেখুন ক্রেতা বিক্রেতার কোনো খামতি নেই। দেখুন আপনারা, ক্যামেরা তো কথা বলে। দেখুন বাজার দিব্যি চলছে, বাজার দিব্যি চলছে। তো সেই জায়গায় আজকে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করলাম। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টিতে আমি ছিলাম যে লকডাউন কার স্বার্থে, আপনাদেরকে বলে রাখছি দর্শক বন্ধুরা, আমরা প্রশ্ন করবই, যতই আমাদের উপর বাধা আসুক, বিপত্তি আসুক, চাপ আসুক, সত্যকে নিয়ে রয়েছি, সত্যের প্রতি চলবো। সত্য যে যা রয়েছে আপনাদের যে স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো নিয়ে রাজীব আলোচনা করবেই। এবং যাওয়ার আগে বলছি www.minalini.com যাবেন, URL গিয়ে টাইপ করবেন, সরাসরি সম্প্রচার, সারাদিনে সরাসরি সম্প্রচার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা দেখতে পারেন। শুধু জাস্ট আপনার URL গিয়ে টাইপ করবেন www.minalini.com। ফেসবুকে এখন রয়েছে আমি, যারা আমাদের সঙ্গে লিঙ্কে রয়েছেন, যখন আমি লাইভে থাকি, আমি সোমবার, বুধবার এবং শুক্রবার দিন 6:30 থেকে 7:30 পর্যন্ত আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি, যদি কোনো ধরনের কাজ আমার না থাকে। সেখানে আপনারা দেখে অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য বা মতামত দিতে পারেন, আমাকে আপনারা আদেশ করতে পারেন, আপনারা আমাকে বলতে পারেন। আর যদি আমার কোনো ভুল হয় সেটাও আপনারা বলতে পারেন, এবং সেটাকে আপনাদের আশীর্বাদ হিসাবে আমি নেব, এবং আপনাদের হয়ে সেটাকে আমি রেকটিফাই করব যদি আমার কোনো ভুল হয়ে থাকে। দ্বিতীয়ত রয়েছে ইউটিউবে যাবেন, মৃণালিনী নিউজ লাইভ অফলাইনে থাকে,
সেখানে গিয়ে আমাদের প্রত্যেকটি এপিসোড এবং প্রত্যেকটি ব্রেকিং সেগুলো সেখানে আপলোড থাকে মৃণালিনী নিউজ লাইভে। সেখানে গিয়ে আপনারা নোটিফিকেশন বেলে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা মুহূর্তের খবর এবং ব্রেকিং আমার এই টক শো বা আলোচনা আপনারা সেখানেও দেখতে পারেন এবং আপনাদের মন্তব্য সেখানে আপনারা রাখতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু এটা যাওয়ার আগে বলছি যে প্রকৃত অর্থে এই লকডাউন বা করোনা কারফিউ কার জন্য? সাধারণ মানুষের জন্য? সেই প্রশ্নটুকু আবার রাখলাম আপনাদের কাছে, যাতে আপনারা সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকে এই বলে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি। দর্শক বন্ধুরা, দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার। কলকাতার সুবিখ্যাত নাম্বার 1 ব্লাউজ প্রস্তুতকারক সংস্থা এস কুমার ব্লাউজ এ আপনার হাতের মুঠোয়। সম্পূর্ণ অত্যাধুনিক জাপানি মেশিন দিয়ে তৈরি 2x2 রুবিয়া, 2x1 সুতি এবং জর্জেট। তাছাড়া বিভিন্ন ধরনের ফ্যান্সি ও প্লেন ব্লাউজ ত্রিপুরার সমস্ত ব্লাউজের দোকানে পাওয়া যাচ্ছে। মা বোনদের পছন্দের ব্লাউজ মানেই এস কুমার, ইউর আল্টিমেট চয়েস। इंडिया में हर चीज के कई अवतार होते हैं। बैठे तो चेयर, खड़े हो गए तो लैडर, और खड़े ही रह गए तो चेयर लीडर भी। अलमारी है कीमती सामान छुपाने के लिए और लुक्का छुपी में छुपने के लिए भी। मैट्रेस है चैन की नींद के लिए, और जागना ही हो तो ताश के गेम के लिए भी। डाइनिंग टेबल है 5 पकवानों का मजा उठाने के लिए, और अंताक्षरी में 7 सुर लगाने के लिए भी। ऑफिस चेयर है काम में मन लगाने के लिए, और ब्रेक्स का मजा उठाने के लिए भी। नीलकमल ने इंडिया को करीब से देखा है और हर घर से कुछ सीखा है।